বলা যায় টুক এখন দান করে বাবা, সেই জন্য আসে হয়েছে এত দূর থেকে। এর আগে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। জনতার স্রোত ছিল তুরাগমুখী। মুসল্লিদের নিরাপত্তায় শুরু থেকেই তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আখেরি মোনাজাত উপলক্ষে নেওয়া হয় বাড়তি ব্যবস্থা। প্রত্যেকটি রোড প্রায় লুকে লুকারণ্য হয়েছে এবং সে লোককে আমাদের পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ আমরা আজকে নিয়োগ করেছি। বিশ্ব ইজতেমা শেষ হওয়ার পরেও আজকে হাজার হাজার মানুষ কিন্তু অবস্থান করবে, সে কারণে আমাদের একটা বাড়তি নিরাপত্তা মাঠেও থাকবে। আগামী 20 জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, যা শেষ হবে 22 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনের দরবার হলে বসে মোনাজাতে শরীক হন রাষ্ট্রপতি। পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরাও রাষ্ট্রপতির সঙ্গে মোনাজাতে অংশ নেন। এদিকে একই সময়ে গণভবন থেকে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবারের অনেক সদস্য ছাড়াও দলের কয়েকজন নেতাও মোনাজাতে শরীক হন। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এই মোনাজাতে অংশ নেন। এদিকে আখেরি মোনাজাত শেষে বিশ্ব ইজতেমা থেকে বাড়ির পথে ঢল নামে মুসল্লিদের। যানবাহন না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন তারা। বাস ও ট্রেনের ছাদ এবং ট্রাক, ভ্যান ও পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ফিরেছেন লাখ লাখ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। মাঘের শিশির ভেজা শীতে রোববার সকালে লাখো মানুষের ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে। আখেরি মোনাজাত উপলক্ষে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই মোনাজাতে শরীক হন তারা। মোনাজাত শেষে শুরু হয় বাড়ি ফেরার যুদ্ধ। লাখ লাখ মানুষ একসাথে বাড়ি ফিরতে শুরু করলে দেখা দেয় ভোগান্তি। রাস্তায় বাস না পেয়ে পায়ে হেঁটেই অনেক মানুষ ফিরতে হয়েছে বাড়ি। কেউ বা ফিরেছেন বাসের ছাদ, ট্রাক, পিকআপ ও ভ্যানে চেপে। ইজতেমা থেকে এয়ারপোর্ট পর্যন্ত হাইটে আসলাম, কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না। হাইটে হইলেও যাবো আর কি বাসায়। একই অবস্থা ট্রেনেও। ভেতরে জায়গা না পেয়ে অনেকে ট্রেনের ছাদে, দুই বগির মাঝে আবার ইঞ্জিনের সামনে বসে বাড়ি ফিরেছেন। আবার কেউ কেউ ট্রেনে উঠতে না পেরে জানান অভিযোগ, মেরে জেলে উঠতে পারতেছি না, মনে করে আসছি ট্রেনে উঠতে পারছি না। সিলেট থেকে আসছি ইজতেমাত, এখন ট্রেন পাই না, আমি যাইতে পারি না। তবে মুসল্লিদের যাতায়াত সহজ করতে 21টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করার কথা জানান রেলওয়ের এই কর্মকর্তা। মুসল্লিগণ যাতে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে পারে এবং নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারে, এজন্য রেলওয়ের পক্ষ থেকে সুব্যবস্থা রাখা হয়েছে। পরবর্তী ইজতেমায় বেশি করে যানবাহনের ব্যবস্থা করার দাবিও জানান ভোগান্তির শিকার মুসল্লিরা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, টঙ্গী, গাজীপুর। চলতি অর্থ বছরে দেশের 27 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। রাজধানীর শেরে বাংলা নগর এনএসসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এবার প্রবৃদ্ধি 7.5% পৌঁছবে বলেও আশাবাদ জানান পরিকল্পনা মন্ত্রী। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। দেশের শ্রমবাজারে প্রতিবছর প্রবেশ করে মোট 20 লাখ শ্রমজীবী মানুষ। বিপুল সংখ্যক মানুষের কর্মক্ষেত্র ও কর্মসংস্থানের নিশ্চয়তা সবসময় থাকে না। চাহিদার থেকে বেশি কর্মসংস্থানের নিশ্চয়তার ঘোষণা এলো পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকে। এর মধ্যে প্রশিক্ষণ দিয়ে বিদেশে শ্রমিক পাঠানো হবে 7 লাখ, বাকিটা দেশের ভিতরেই। আমাদের এমপ্লয়মেন্ট মার্কেটে আসে 20 লাখ। বেসরকারি খাতে ঋণের প্রবাহ এবছর ভালো হবে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, শিল্প খাতে উৎপাদন প্রবৃদ্ধি ও রাজস্ব আদায়ের প্রবৃদ্ধিও ভালো যাবে। দেশ তো বটেই, বিশ্বব্যাংকের প্রবৃদ্ধির পূর্বাভাসেও তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইনভেস্টমেন্ট টু জিডিপি গত বছর ছিল আমাদের 29.65, আমরা এই বছর আশা করি সেটা 31 ভাগে যাবে। এটা যদি হয় তাহলে ইন্ডিয়ার কেসে আমাদের 7.5% জিডিপিতে প্রবৃদ্ধি আমাদের না হওয়ার কোনো কারণ নাই। ওয়ার্ল্ড ব্যাংক সব দেশেরই সম্বন্ধে অত্যন্ত কনজারভেটিভ ফিগার দেন, তো 6.8 বলা মানে হচ্ছে এটা অসাধারণ সফলতা। হুন্ডিসহ অনেক অপ্রচলিত পথে রেমিটেন্সের অর্থ দেশে ঢুকছে বলেই আপাতত মূল রেমিটেন্স প্রবাহ কম মনে হচ্ছে। তবে প্রবাসী আয় জিডিপির হিসেবে প্রভাব ফেলবে না বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। জিডিপি এস্টিমেশনে আমাদের রেমিটেন্সটা আমরা বিবেচনা করি না, এটা আমাদের জিএনআই তে যায়।
মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুন মামলার রায় ঘোষণা কাল। হত্যাকাণ্ডের প্রায় 3 বছর পর মামলাটির রায় হতে যাচ্ছে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নিহতদের পরিবারের সদস্যরা। আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলে আশা করছেন বাদীপক্ষের আইনজীবী। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। 2014 সালের 27 এপ্রিল ঢাকার নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকার সহ 7 জনকে অপহরণ করা হয়। এর 3 দিন পর বন্দরের শান্তিচর এলাকায় শীতলক্ষা নদীতে পাওয়া যায় অপহৃত 7 জনের লাশ। এই ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র্যাবের সাবেক 3 কর্মকর্তা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন সহ কয়েকজনকে আসামি করে আদালতে পৃথক 2টি মামলা হয়। এর প্রায় 1 বছর পর তদন্ত শেষে নূর হোসেনকে প্রধান আসামি করে র্যাবের সাবেক 3 কর্মকর্তা, বহিষ্কৃত কর্নেল তারেক সাইদ, আরিফ হোসেন ও এম রানা সহ 35 জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে যাওয়া নূর হোসেনকে 17 মাস পরে দেশে ফিরিয়ে আনা হয়। 7 খুন মামলার মূল বিচার কাজ শুরু হয় 2016 সালের 8 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে। টানা 8 মাসের বিচার কার্যে 106 জনের সাক্ষ্য, 21 আসামির স্বীকারোক্তি ও 60 জন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি শেষে 16 জুন রায়ের দিন ধার্য করেন বিচারক। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি আদালতের কাছ থেকে ন্যায় বিচারের জন্য পাব। এই আসামিগুলো গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারে নাই। রায়ের অপেক্ষায় দিন গুনছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে নিহতদের স্বজনরা। আসামিদের সর্বোচ্চ শাস্তি আশা করছেন নিহতদের পরিবারের সদস্যরা। আমার স্বামী নির্দোষ স্বামীরে এভাবে মারছে, আমি স্বামীর সূক্ষ্ম বিচার চাই। আমরা সবাই আশাবাদী সারা বাংলাদেশের মানুষ দেখুক যে এভাবে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের শাস্তিটা যাতে সর্বোচ্চ হয়। 7 খুনের ঘটনায় গ্রেফতার হওয়া 26 জনের মধ্যে র্যাবের 13 সদস্য ও নূর হোসেনের 2 সহযোগী সহ 15 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আফসানা নীলা, 21 টেলিভিশন। পাট ও পাটজাত পণ্যের উপর ভারত একতরফাভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করায় বাংলাদেশি ব্যবসায়ীদের প্রায় 100 কোটি টাকার রপ্তানি আটকে গেছে। সংশ্লিষ্টদের দাবি, কাঁচা পাট রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিলে ভারতের পাটকল মালিকরা বিপাকে পড়বে। এতে ভারত সরকার আলোচনায় বসতে বাধ্য হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময় আলোচনার কথা জানালেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। গেল 5 জানুয়ারি এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যে এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশের প্রায় 400 ট্রেডিং কোম্পানি ভারতে পাট ও পাট পণ্য রপ্তানি করে আসছে। আগের রপ্তানি আদেশ অনুযায়ী এসব ট্রেডিং কোম্পানি প্রায় 100 কোটি টাকার পাট ও পাট পণ্য প্রস্তুত করেছে, কিন্তু আকস্মিকভাবে ভারত সরকারের শুল্ক আরোপে আটকে গেছে ওই রপ্তানি। উদ্যোক্তাদের দাবি, ভারতীয় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে উৎপাদন খরচ বিবেচনায় না নিয়ে অযৌক্তিকভাবে একতরফা সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফলে আগে প্রস্তুত করা পাট ও পাট পণ্য নতুন শর্তে রপ্তানি করলে লোকসানে পড়বেন বাংলাদেশের ব্যবসায়ীরা। তারা একতরফাভাবে তাদের মতো চিন্তা করে তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমি মনে করি কোনোভাবে যৌক্তিক হয়নি। কারণ অনেকগুলি ইনফরমেশন যখন হচ্ছে অনুপস্থিত থাকে, সেখানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাও অসম্পূর্ণতা থাকে। কিন্তু তারপরে ওখানে অথরিটি হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তটা আমাদের বিপক্ষে গেছে। রাজনৈতিকভাবে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পাশাপাশি ভারতীয় আমদানিকারকদের উদ্যোগ নেওয়ার আহ্বান এই ব্যবসায়ীর। ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে এই ব্যাপারে খুব জরুরি ভিত্তিতে যদি কোনো উদ্যোগ নিয়ে একটা সমাধানের পথ বের করা যায়। এই মুহূর্তে যে আমাদের কয়েকশো ট্রাক নিয়ে প্রায় 100 কোটি টাকা মাল আটকে আছে, এটা একটা সমাধানের পথ আমরা বের করে নিয়ে আসতে পারবো। শুল্ক আরোপের বিষয়টি একতরফা বলে জানালেন পাট প্রতিমন্ত্রীও। তবে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারি মাসেই মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর আছেন। মাননীয় প্রধানমন্ত্রীর যখন যাবেন, আমরা এই বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে কথা বলে নিষ্পত্তি করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টা দিব। আর আশা করি যে খুব শীঘ্রই এই বিষয়টা এই রাজনৈতিক যে তৎপরতার মাধ্যমে নিষ্পত্তি হয়ে যাবে। ব্যবসায়ীদেরও আশঙ্কা, পাট ও পাট পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হলে দাম কমে যাবে, এতে লোকসানে পড়বে কৃষকরাও। তাই বিষয়টি দ্রুত সুরাহা করার দাবি তাদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ক্লেমন বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ।
আপাত ড্রয়ের দিকে এগুচ্ছে ওয়েলিংটন টেস্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লিড এখন 122 রানের। দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 66 রান তুলে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে মমিনুল হক অপরাজিত 10 রানে। এর আগে প্রথম ইনিংসে 539 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। বদলি উইকেট রক্ষক হিসেবে ইনিংসে 5 ক্যাচ নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইমরুল কায়েস। ওয়েলিংটন থেকে সৌরভ ইমামের রিপোর্ট। আগের দিন 3 উইকেটে 292 রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন টম লাথাম ও হেনরি নিকোলস। কিউইদের প্রতিরোধ ভাঙেন সাকিব। হেনরি নিকোলস 53 রান করার পর সাকিবের শিকারে পরিণত হন। কিন্তু অন্য প্রান্তে সাবলীল ছিল লাথামের ব্যাট। বাংলাদেশের পেস আর স্পিন অ্যাটাক দারুণ দক্ষতায় মোকাবেলা করছিলেন লাথাম। মাঝে গ্র্যান্ড হোমকে 14 রানে আউট করে টেস্টে প্রথম উইকেটের দেখা পান অভিষিক্ত শুভাশিস রায়। এরপর আবারও আঘাত সাকিবের। টম লাথামকে 177 রানে আউট করে বড় ব্রেক থ্রু এনে দেন এই টেস্টে দ্বিশতক হাঁকানো সাকিব। মাঝে স্যান্টনারকে সাথে নিয়ে স্কোর সুসংহত করছিলেন ওয়েটলিং, তবে জোড়া আঘাত মাহমুদুল্লাহ। ওয়েটলিংকে 49 রানে এবং সাউদিকে 1 রানে ফেরালে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে লড়াই চালিয়ে যান স্যান্টনারকে শুভাশিস 73 থামালে 56 রানের লিড পায় মুশফিক বাহিনী। বাংলাদেশের পক্ষে রাব্বি 3টি, সাকিব, রিয়াদ ও শুভাশিস নিয়েছেন 2টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসেও উড়ন্ত সূচনা বাংলাদেশের, তবে ব্যক্তিগত 24 রানে দ্রুত রান দিতে গিয়ে আঘাত পেয়ে ইমরুল কায়েস মাঠের বাইরে চলে গেলে দ্রুত আরো 2টি উইকেট হারায় বাংলাদেশ। 25 রানে তামিম আর 5 রান করে মাহমুদুল্লাহ আউট হলে নাইস ওয়াচম্যান হিসেবে মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু তিনিও 1 রানে আউট হন। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে লিড নিয়েছে বাংলাদেশ। তবে চতুর্থ দিনের শেষ বেলায় ইমরুলের ইনজুরি এবং দ্রুত কয়েকটি উইকেটের পতনে কিছুটা ব্যাকফুটে সফরকারীরা। পঞ্চম দিন অবশ্য দুর্দান্ত ব্যাটিং করে ঘুরে দাঁড়ানোর আভাস দিল মুশফিক বাহিনী। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন, নিউজিল্যান্ড। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রাক নিবন্ধন শুরু। আগেরবার বাদ পড়ারা পাবেন অগ্রাধিকার। সাংসদ লিটন হত্যার ঘটনায় গাইবান্ধা সুন্দরগঞ্জে 2 জামাত কর্মী আটক, আরো 2 আসামি রিমান্ডে।